মানে হাইড করে দেওয়া, ঠিক আছে। এবার এখানে কি আছে আমার কাছে, এখানে তো আমার কাছে জাভা আছে না, হ্যাঁ। এবার জাভাতে ওরকম কোন একটা জিনিস আছে যার মধ্যে আমার, যেটাকে আমি এনক্যাপসুলেট করতে পারি। আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি এখন আপাতত আমার বাড়ির মধ্যে এনক্যাপসুলেট হয়ে আছি, মানে আমি বাইরের লোকের থেকে এখন হাইড হয়ে আছি, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে একটা এনক্যাপসুলেশনের এক্সাম্পল। তাহলে ঠিক সেম ভাবে যদি একটা ওষুধকে ক্যাপসুলের মধ্যে ঢুকিয়ে রাখা হয়, তাহলে সেই ওষুধগুলোকে ক্যাপসুল বলা হয়, মানে বাইরের থেকে ওটা হাইড করে রাখা আছে, ঠিক আছে। মানে এনক্যাপসুলেশন মানে হচ্ছে বাইরের থেকে হাইড করে রাখা। এবার জাভার মধ্যে কাকে আমি কার থেকে হাইড করব? জাভাতে আমার ক্লাসের মধ্যে কি কি থাকে? ক্লাসের মধ্যে মেম্বার ভেরিয়েবল থাকবে আর মেম্বার ফাংশন থাকবে, আর কিছু কিন্তু থাকবে না। একটা ক্লাসের মধ্যে মেম্বার ভেরিয়েবল থাকবে বা মেম্বার ফাংশন থাকবে, মেম্বার ফাংশন থাকবে, এই দুটো থাকবে। এবার এদেরকেই কিন্তু তাহলে আমাকে হাইড করতে হবে কোথার থেকে? ক্লাসের বাইরের থেকে, যাতে ওটাকে আমি ক্লাসের বাইরের থেকে অ্যাক্সেস করতে না পারি, ঠিক আছে। তার মানে এনক্যাপসুলেশন মানে কি? হাইড করা। ইট রেফার্স টু it refers to the mechanism it refers to the mechanism by which we can hide it refers to the mechanism by which we can hide the members of a class from the outside. মানে বাইরের থেকে ওই ক্লাসের মেম্বারগুলোকে আমাকে হাইড করতে হবে, ঠিক আছে। তো এবার এটা হাইড করব আমি কিভাবে করব? এনক্যাপসুলেশন তিন ভাবে করা যায়, হ্যাঁ। একটা হচ্ছে প্রাইভেট কিওয়ার্ড ইউজ করে। এই যে এই জিনিসগুলো, এইগুলোকে বলা হয় অ্যাক্সেস স্পেসিফায়ার। অ্যাক্সেস স্পেসিফায়ার মানে এইগুলো থ্রুতে আমি বলতে পারবো যে কোনো একটা মেম্বারকে আমি কত দূর অবধি অ্যাক্সেস করতে পারবো। এটার থ্রুতে আমি বলতে পারবো কোনো একটা মেম্বারকে আমি কত দূর অবধি অ্যাক্সেস করতে পারবো। তো অ্যাক্সেস স্পেসিফায়ারের ইউজ করে এটা করতে হয়। উই ক্যান ইমপ্লিমেন্ট, মানে আমরা এনক্যাপসুলেশনকে ইমপ্লিমেন্ট করতে পারি। উই ক্যান ইমপ্লিমেন্ট এনক্যাপসুলেশন ইউজিং অ্যাক্সেস স্পেসিফায়ার্স, ঠিক আছে। অ্যাক্সেস স্পেসিফায়ার্স মানে এই কিওয়ার্ডগুলো থ্রুতে আমি বুঝতে পারবো যে কার অ্যাক্সেস কতটা থাকবে। প্রাইভেটেড অ্যাক্সেস, যদি প্রাইভেট মানে কি, এর মানে হচ্ছে উই ক্যান অ্যাক্সেস দ্য মেম্বার্স, উই ক্যান অ্যাক্সেস দ্য মেম্বার্স অনলি ইনসাইড দ্য ক্লাস। ক্লাসের বাইরে আমরা অ্যাক্সেস করতেই পারবো না, সে অবজেক্ট বানাই আর না বানাই, ঠিক আছে। অবজেক্ট বানাই আর না বানাই, we can access the member only inside the class. আচ্ছা, পাবলিক মানে কি? পাবলিক মানে হচ্ছে we can access the members, we can access the members anywhere মানে ফোল্ডারের বাইরেও কিন্তু অ্যাক্সেস করতে পারবো, যদি ক্লাসকে আমি ডেকে নিই ফোল্ডারের বাইরেও অ্যাক্সেস করতে পারবো। we can access the members anywhere আউটসাইড ইনসাইড যেমন ইচ্ছে, আউটসাইড দ্য ক্লাস আফটার মেকিং দ্য অবজেক্ট। আমি কিন্তু অবজেক্ট না বানিয়ে কোনো মেম্বারকে কোনোদিন ইউজ করতে পারবো না। তাহলে অবজেক্টের ছাড়া আমরা কোনো মেম্বারকে ইউজ করতে পারবো না, কারণ ক্লাসটা একটা ব্লু প্রিন্ট। অবজেক্টের থ্রুতে আমি মেম্বারগুলোকে পেতে পারি, প্রপার্টিগুলোকে, বিহেভিয়ারগুলোকে অবজেক্টের থ্রুতে পেতে পারি। তাই জন্য অবজেক্ট না বানিয়ে কিন্তু আমি পারবো না, আফটার মেকিং দ্য অবজেক্ট। এটা গেল। দেন প্রাইভেট, এই প্রাইভেট বলছি, প্রোটেক্টেড। প্রোটেক্টেড মানে হচ্ছে উই ক্যান অ্যাক্সেস দ্য মেম্বার only inside the class, only inside the class and the child class। মানে ওই ক্লাসটার যদি কোনো চাইল্ড ক্লাস আমি বানাই, সেখানে আমি অ্যাক্সেস করতে পারবো, হ্যাঁ। এই চাইল্ড ক্লাসের কনসেপ্টটা তখন বুঝতে পারবি যখন আমরা ইনহেরিটেন্স করব, ঠিক আছে। এটা হলো। এবারে আমি এটা করে দেখাই, তাহলে এখানে একটা আমি ফাইল বানাচ্ছি, তার নাম দিলাম enc.java। যা ইচ্ছে তোরা নাম দিতে পারিস, আমি দিলাম enc.java। এবার এর মধ্যে একটা ক্লাস আমাকে বানাতেই হবে, তার নাম আমি দিলাম ক্লাস enc, তারপর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে এখানে আমাকে একটা ক্লাস বানাতে হবে, যেটা আমি আলাদা করে একটা ক্লাস বানাবো, যার মধ্যে মেম্বার্স বানাবো আমি।
তো এখানে একটা ক্লাস আমি বানালাম, ক্লাসের নাম যা ইচ্ছে দিতে পারি, আমি দিলাম ক্লাসটার নাম কার। ঠিক আছে, ক্লাসটার নাম দিলাম কার। এবার কারের মধ্যে দুটো ভ্যারিয়েবল আমি বানাচ্ছি, আমি ওপরে লিখে দিচ্ছি মেম্বার ভ্যারিয়েবল কোনগুলো। মেম্বার ভ্যারিয়েবল, মেম্বার ভ্যারিয়েবল দুখানা বানালাম, সাপোজ একটা ইন্টিজার নাম্বার মানে কারের নাম্বারটা যেটা সেটা বানালাম, আর একটা নেম মানে কারের কোম্পানি নেম। ঠিক আছে, তো সেটা বানালাম, দুটো ভ্যারিয়েবল। একখানা জাস্ট আমি ফাংশন বানাচ্ছি ভ্যারিয়েবলগুলোকে প্রিন্ট করার জন্য। তো ভয়েড ডিসপ্লে লিখলাম, ডিসপ্লে লেখার পরে এই নাম্বার আর নেমটাকে আমি এখানে লিখতে পারবো, মানে নাম্বার আর নেমটা কোনখান থেকে কত অব্দি অ্যালাইভ, এইখান থেকে শুরু করে এত অব্দি অ্যালাইভ, এতটা লোকাল। তাহলে এইটাকে আমি এর মধ্যে তো অবশ্যই ইউজ করতে পারবো। তাহলে এখানে আমি সিস আউট করে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন করে লিখে দিলাম দ্য কার নাম্বার, দ্য কার নাম্বার লিখে প্লাস দিয়ে নাম্বার, তারপরে দ্য কার নেম, এখানে নেমটাকেও প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, এবার আপাতত কিন্তু এখানে কোনো ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার কিন্তু দেয়া নেই। হ্যাঁ, আচ্ছা এইটা কিন্তু মেম্বার ফাংশন আমি বানালাম, কোনটা মেম্বার ফাংশন কোনটা মেম্বার ভ্যারিয়েবল আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু আলাদা করে কোনো আমার অ্যাক্সেস স্পেসিফায়ার কিন্তু বলা নেই। তো যখন কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার বলা থাকবে না, সেই অ্যাক্সেস স্পেসিফায়ারটাকে বলা হয় ডিফল্ট। হ্যাঁ, ডিফল্ট। এই চার ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার জানতে হবে, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড আর ডিফল্ট। ডিফল্ট মানে হচ্ছে we can access the member anywhere outside the class after making the object same as public, but এখানে একটা ক্যাচ আছে, এটা কিন্তু আমি but not outside of the but not outside of the folder। হ্যাঁ, মানে যদি আমি কাউকে পাবলিক বলে দিই, তাহলে এইখানে ধর ইএনসি জাভা ধরে একটা ফাইল বানিয়েছি, তার মধ্যে এই রোল নাম্বারটাকে আমি করে দিলাম পাবলিক। ঠিক আছে, রোল নাম্বারটাকে আমি করে দিলাম পাবলিক। এর মানেটা হচ্ছে এই যে এই ফোল্ডারটা আছে না জাভা প্লেলিস্ট, এই জাভা প্লেলিস্টের বাইরে গিয়ে যদি আমি একটা অন্য ফোল্ডার বানাই না, সেখানে গিয়ে যদি আমি কল করি তাহলেও কিন্তু হবে। ঠিক আছে, ওখানে গিয়ে যদি আমি কল করি তাহলেও কিন্তু আমার হবে। ঠিক আছে, সেখানে গেলেও আমার হবে। ওকে, তো তাই জন্যে আমি পরিষ্কার বলে দিলাম এইটার মানে হচ্ছে ফোল্ডার প্রাইভেট। ডিফল্ট মানে হচ্ছে এই ডিফল্টার মানে হচ্ছে ফোল্ডার প্রাইভেট, মানে ফোল্ডারের বাইরে আমি অ্যাক্সেস করতে পারবো না। হ্যাঁ, কিন্তু পাবলিক হলে সেটা ফোল্ডারের বাইরে অ্যাক্সেস করা যাবে। ঠিক আছে, তো এটার মানে আপাতত ধরা যায় পাবলিকই, বাট পাবলিক ফর অনলি দ্য ফোল্ডার। ঠিক আছে, এবার আমি এখানে যদি অবজেক্ট বানাই, তাহলে এখানে আমি স্টুডেন্টের অবজেক্ট ইজিলি বানাতে পারবো। সরি, এটা কেন এইখানে, হ্যাঁ এইখানে আমি যদি স্টুডেন্টের অবজেক্ট বানাই, তাহলে আমি এখানে এই কারের অবজেক্ট যদি বানাই, তাহলে কারের অবজেক্ট বানাতে পারবো। কার obj ইকুয়ালস টু নিউ কার লিখলাম, লেখার পরে এই অবজেক্টের এগেইনস্টে আমি রোল নাম্বারে ভ্যালু, এই রোল নাম্বার বলছি, নাম্বারে ভ্যালু ঢোকাবো আর নেমে ভ্যালু ঢোকাবো। তো obj ডট নাম্বার, এটাতে ভ্যালু ঢোকালাম সাপোজ 101, আর নেমের মধ্যে ভ্যালু ঢোকালাম obj ডট নেম ইকুয়ালস টু সাপোজ মারুতি, যা ইচ্ছে সিলারিও, যা ইচ্ছে নাম দিয়ে দিলাম একটা। ঠিক আছে, ব্যাস। এবার আমি এই এই অবজেক্টের জন্য কি ভ্যালু সেট করেছি, নাম্বারটা দিয়েছি 101, তাহলে মেমোরিতে আমার একটা এরকম অবজেক্ট তৈরি হয়ে গেছে। মেমোরিতে এই গোল মতন আগের দিন যেটা দেখিয়েছিলাম এরকম একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, তার জন্য নাম্বার সেট হয়ে গেছে 101, তার জন্য নেম সেট হয়ে গেছে আমার এইটা যেটা আমি দিয়েছি। হ্যাঁ, এটা। এবার আমি যদি এখানে obj ডট ডিসপ্লে করি, তাহলে এই অবজেক্টের জন্য যেটা নাম্বার আর নামটা সেট হয়েছে সেটা আমার ডিসপ্লে হয়ে যাবে এইভাবে, যেভাবে ডিসপ্লে ফাংশনটা ডিফাইন করা হয়েছে। দ্য কার নাম্বার নাম্বারটা, দ্য কার নেম নেমটা। ঠিক আছে, দেখেনে এখানে হয়ে যাবে। রান করছি, প্রথমে জাভা সি ইএনসি ডট জাভা, তারপর এখানে জাভা ইএনসি, জাভা ইএনসি। ঠিক আছে,
তাহলে এখানে কার নাম্বারও চলে এসছে আমার, আর কার নেমও আমার চলে এসছে। ওকে, এরকম যত ইচ্ছে অবজেক্ট বানানো যাবে। এবারে প্রবলেমটা হচ্ছে যদি আমি এখানে নাম্বার আর নেমটাকে প্রাইভেট করে দিতাম তাহলে কিন্তু এখানে এরার চলে আসতো। যদি আমি এখানে একটা প্রাইভেট করে দিই আর এখানে এই নেমটাকেও আমি প্রাইভেট করে দিই তাহলে আমার এরার চলে এসছে। কিন্তু কেন? এ দেখ, এখানে ওবিজে ডট নাম্বার ওবিজে ডট নেম আমি করতে পারবো না, কারণ নাম্বার আর নেমটা প্রাইভেট। অবজেক্ট বানাই আর না বানাই আমি বাইরে অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে? আমি বাইরে অ্যাক্সেস করতে পারবো না। এবারে প্রশ্নটা আছে, যদি আমি বাইরে অ্যাক্সেস করতে নাই পারি তাহলে এবারে আমি এগুলোকে আনবো কি করে? হ্যাঁ, তাহলে অ্যাক্সেস করতে না পারলে এগুলোকে আমি আনবো কি করে তাহলে? তাহলে এখানে যে কনসেপ্টটা আসবে এখন, সেই কনসেপ্টটার নাম হচ্ছে গেটার্স অ্যান্ড সেটার্স। ঠিক আছে, গেটার্স অ্যান্ড সেটার্স। ঠিক আছে, তো এনক্যাপসুলেশনের মধ্যে দুটো কনসেপ্ট এখানে আমার লাগবে, একটা হচ্ছে গেটার্স অ্যান্ড আর একটা হচ্ছে সেটার্স। ঠিক আছে, গেটার্স অ্যান্ড সেটার্স। গেটার্স আর ইউজড, এগুলো কিন্তু দুটোই ফাংশন। হ্যাঁ, দিজ আর মেম্বার ফাংশনস, দিজ আর মেম্বার ফাংশনস, মেম্বার ফাংশনস, বাট দে আর নট, বাট দে আর নট কি, দে আর নট প্রাইভেট। তাদেরকে কিন্তু আমি প্রাইভেট করবো না, তাদেরকে আমি বাইরে অ্যাক্সেস করবো। ঠিক আছে, দে আর নট প্রাইভেট। এবারে গেটার দিয়ে কি করব? গেটার্স কি করবে? রিটার্নস আ স্পেসিফিক ভ্যারিয়েবল ভ্যালু, রিটার্ন আ স্পেসিফিক ভ্যারিয়েবল ভ্যালু, মানে ওই ভ্যারিয়েবলটার ভ্যালুটা ওই অবজেক্টের জন্য, ভ্যালু ফর এ অবজেক্ট, ফর আ অবজেক্ট। আর ঠিক সেম ভাবে সেটার্সও তাই। সেটার্স করে কি? সেটার করে হচ্ছে ভ্যালুটাকে অ্যাসাইন করে। হ্যাঁ, ইউজড টু অ্যাসাইন, ইউজ টু অ্যাসাইন ভ্যালু টু আ মেম্বার ভ্যারিয়েবল, টু আ মেম্বার ভ্যারিয়েবল। ঠিক আছে, তো আমি এখানে সেটার, এই সরি এখানে না, এখানে গিয়ে আমি একটা সেটার প্রথমে বানাচ্ছি, তারপরে গেটারটা বোঝাচ্ছি। একটা দুটো সেটার বানাতে হবে। কটা ভ্যারিয়েবল আছে? দুটো ভ্যারিয়েবল আছে প্রাইভেট। যতগুলো প্রাইভেট ভ্যারিয়েবল আছে ততগুলো কিন্তু সেটার গেটার বানাতে হবে আমাকে। তো আপাতত আমি সেটার বানাই। সেটার বানাবো কি করে? এখানে একটা ফাংশন বানাবো, তার নাম দিলাম ভয়েড, মানে কিছু রিটার্ন করবে না, ভয়েড নাম দিলাম সেট নাম্বার। এই সেট নাম্বার ফাংশনটা করবেটা কি? এটাকে আমি এমন ভাবে বানাবো যাতে ওর নাম্বার বলে ভ্যারিয়েবলটার মধ্যে ভ্যালু ঢোকায়। সেট নাম্বার করে ব্র্যাকেটের মধ্যে দিলাম ইন্ট এনো, একটা প্যারামিটার দিলাম। আর এই যে এই এনো বলে যে ভ্যারিয়েবল, এনো বলে যে প্যারামিটারটা আছে, এটা কোনখান থেকে কত অবধি অ্যালাইভ আছে? এই এনো বলে প্যারামিটারটা এইখান থেকে শুরু করে এত অবধি অ্যালাইভ আছে, মানে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট অবধি, কারণ ফাংশনের প্যারামিটার এটা। কিন্তু এই নাম্বারটা কোনখান থেকে কত অবধি অ্যালাইভ আছে? নাম্বারটা এইখান থেকে শুরু করে একদম এত অবধি অ্যালাইভ আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে নাম্বার কি ইউজ করতেই পারি। নাম্বার ইকুয়ালস টু যদি আমি এনও লিখে দিই তাহলেই তো হয়ে গেল। তাহলে যেটা আমি প্যারামিটারে দিয়েছি সেটা নাম্বারের মধ্যে ঢুকে গেল। ঠিক সেম ভাবে আমি এখানে ভয়েড ডট সেট নেমও করতে পারি। সেট নেম, এখানে একটা স্ট্রিং প্যারামিটার আমি দিয়ে দিচ্ছি, স্ট্রিং নাম দিলাম। ঠিক আছে, এই নামটা কোনখান থেকে কত অবধি অ্যালাইভ? এইখান থেকে এত অবধি। আর নেমটা এইখান থেকে শুরু করে এত অবধি। তাহলে আমি এখানে করব নেম ইকুয়ালস টু নাম, ব্যাস হয়ে গেল। এবার আমি এখানে তাহলে ডাইরেক্টলি এরকম ভাবে ভ্যালু ঢোকাবো না, আমি ওবিজে ডট নাম্বার ওবিজে ডট নেম লিখবো না, আমি লিখবো ওবিজে ডট সেট নেম। হ্যাঁ, যদি সেট নেম দিই তার মানে কোন ফাংশনটা কল হলো? এই ফাংশনটা কল হয়ে গেল, তো এই সেট নেম ফাংশনটা কল হয়ে গেল। তো এবার সেট নেমের ভ্যারিয়েবল প্যারামিটারের জায়গাটা, মানে যেখানে ভ্যালু দেয় কল করার সময়, সেখানে যদি আমি কোনো একটা পার্টিকুলার ভ্যালু দিয়ে দিই, যেটা আগে দিয়েছিলাম সেম ভ্যালুই দিচ্ছি, ওটা যদি দিয়ে দিই তাহলে আমার কিন্তু এই জায়গাটাতে চলে যাবে ভ্যালুটা, এই জায়গাটাতে চলে গেছে, ওই অবজেক্টের জন্য চলে গেছে, ওই অবজেক্টে চলে গেছে, ওই অবজেক্টের জন্য এখানে চলে গেছে ভ্যালু। এবার সেই ভ্যালুটা কোথায় ঢুকলো? নেমের মধ্যে ঢুকে গেল, মানে এইখানে ঢুকে গেল ওই অবজেক্টের জন্য। ঠিক আছে,
এবার ঠিক সেম ভাবে আমি নাম্বারও সেট করতে পারি। তো আমি এখানে ওবিজে ডট সেট নাম্বার দিলাম, দিয়ে সাপোজ এখানে 101 দিলাম। তো আমার 101টা কোথায় গেল? এইখানে গেল এনোর মধ্যে 101। আর এনও থেকে কোথায় চলে গেছে? ওটা ফাংশনের ডেফিনেশনে নাম্বার ইকুয়ালস টু এনও হয়ে গেছে, মানে এই নাম্বার ভ্যারিয়েবলের মধ্যে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে যদি আমি ডিসপ্লে করি সেমই আউটপুট আসবে, আলাদা কিচ্ছু আসবে না। হ্যাঁ, সেমই আউটপুট আসবে। দেখ সেম এসছে, পুরোপুরি সেম এসছে। কিন্তু আমার এখানে সেম আসলো কেন? কারণ আমি ডিসপ্লে ফাংশনটাকে তো আর প্রাইভেট করিনি না। এবারে প্রশ্নটা হচ্ছে, যদি আমি শুধুমাত্র নাম্বারটাকে প্রিন্ট করতে চাইতাম বা শুধুমাত্র নামটাকে প্রিন্ট করতে চাইতাম, এসব যদি চাইতাম, তাহলে আমার ইউজ হতো গেটার। ঠিক আছে, তাহলে আমার ইউজ হতো গেটার। তাহলে এখানে আর এক ধরনের আমি ফাংশন বানাবো গেটার্স। ঠিক আছে, কটা গেটার্স বানাতে হবে? যতগুলো ভ্যারিয়েবল আছে ততগুলো গেটার বানাতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে গিয়ে ফার্স্টে একটা গেটার বানাচ্ছি। গেটার ফাংশন কিন্তু রিটার্ন করে, ওকে, ইট রিটার্নস দ্য ভ্যালু। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু যদি আমি নাম্বারের জন্য গেটার বানাই, তাহলে ও কি রিটার্ন করবে? এই নাম্বারটাকেই তো রিটার্ন করবে না, তার মানে আমার ইন্টিজারকে রিটার্ন করবে। তাহলে আমি এখানে লিখবো ইন্ট ইন্ট গেট নাম্বার। কোনো প্যারামিটার দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার নাম্বারটা তো এখানে অ্যালাইভ আছে, তাই না? এই নাম্বার বলে ভ্যারিয়েবলটা এই ইয়েলো ব্র্যাকেট শুরুর থেকে ইয়েলো ব্র্যাকেট শেষ অব্দি অ্যালাইভ আছে। তাহলে এখানটাতে এসে আমি রিটার্ন করব নাম্বার, ব্যাস হয়ে গেল। এবার ঠিক সেম ভাবে আমি এখানে স্ট্রিং এটার জন্য নেমটার জন্য গেট নেম বলে একটা ফাংশন বানাচ্ছি। স্ট্রিং গেট নেম লিখলাম, রিটার্ন করলাম নেম। তাহলে গেটার ফাংশন কি করলো? ভ্যালুটাকে রিটার্ন করে দিল। এবারে যদি আমি আমার তো মেমোরিতে এরকম অবজেক্টের জন্য, এই অবজেক্টটার জন্য ওবিজে অবজেক্টটার জন্য 101 আর মারুতি সিলারিও সেট হয়ে গেছে। এবারে যদি আমি এখানে ওবিজে ডট গেট নেম করি, আমার কিন্তু নেমটা প্রিন্ট হবে না, আমার কিন্তু রিটার্ন হবে। রিটার্নড রিটার্নড কি? যে নামটা আমি দিয়েছিলাম সেটা আমার রিটার্ন হয়ে যাবে। এবার রিটার্ন হওয়া মানে কিন্তু প্রিন্ট করা না, রিটার্ন করা মানে কিন্তু প্রিন্ট করা না। রিটার্ন করা মানে কাকে রিটার্ন করছে? ও কিন্তু রিটার্ন করছে অপারেটিং সিস্টেমকে। তাহলে যখন কোনো একটা ফাংশন কোনো ভ্যালু রিটার্ন করছে, সেটাই কিন্তু আমাকে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে বা কোনো একটা স্কোপের মধ্যে ক্যাচ করতেই হবে। ঠিক আছে, তো আমি যদি এখানে নেমটা যখন রিটার্ন হচ্ছে, যে মুহূর্তে যখন কল করেছি তখনই তো রিটার্ন করছে, তাই না? যখন আমি ফাংশনটাকে কল করেছি সেই মুহূর্তেই ওটা রিটার্ন করছে। তাহলে আমি কি করব? একটা ভ্যারিয়েবল বানাবো এখানে স্ট্রিং নেম। এখানে কি আর কোনো নেম আছে? এই এই ব্লকটার মধ্যে, এই মেন ব্লকটার মধ্যে আর কোনো নেম বলে ভ্যারিয়েবল আছে? নেই তো, তাই না? তো এখানে নেমটা নতুন ভ্যারিয়েবল, নট এ ইস্যু। তাহলে স্ট্রিং নেম ইকুয়ালস টু ওবিজে ডট গেট নেম করলাম, তাহলে যেটা রিটার্ন করলো ওটা কিন্তু নেমের মধ্যে চলে এসেছে। এবার আমি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে ডাইরেক্ট লিখে দিতে পারি নেমটা, যার মধ্যে আমি ক্যাচ করেছি সেটাকে। তাহলে দেখ এখানে আমার নামটা অনলি চলে আসবে। রান করছি, তাহলে দেখ আগে নামটা এসছে, তারপরে ডিসপ্লে ফাংশনটা কল হয়েছিল। নামটা আসার পরে ডিসপ্লে ফাংশনটা কল হয়েছিল, ওই জন্য ওটা তারপরে এলো। ঠিক আছে, তো এইটা ছিল হচ্ছে গেটার ইউজ করে আমরা কি করে কাজ করতে পারি, গেটার ইউজ করে। ওকে, আই থিঙ্ক পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে কি করে কাজটা করলাম। ওকে, হুম, হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার হয়ে গেছে যে গেটার সেটারের কাজটা কি অ্যাকচুয়ালি, তাই না? আচ্ছা, এবারে প্রশ্নটা হচ্ছে আমার, গেটার সেটারের কাজ তো না হয় আমি জেনে গেলাম। হ্যাঁ, গেটার সেটারের কাজ আমি একদম ক্লিয়ারলি জেনে গেলাম। এবার প্রশ্নটা হচ্ছে যে এই গেটার সেটারকে কি আমরা ডাইরেক্টলি ফাংশনের মধ্যে কল করতে পারি? হ্যাঁ, অবভিয়াসলি আমরা একটা গেটার সেটারকে ডাইরেক্টলি ফাংশনের মধ্যে কল করতে পারি। তাহলে এইখানে যদি আমি ডাইরেক্টলি ওবিজে ডট গেট নেম লিখতাম তাহলেও কিন্তু কাজ করতো। হ্যাঁ, কারণ যে মুহূর্তে ওটা রিটার্ন হয়েছে সেই মুহূর্তেই তো আমি প্রিন্ট করে দিয়েছি, তাই না? সেই মুহূর্তেই আমি প্রিন্ট করে দিচ্ছি, আউটপুট সেম আসতো, আমার আউটপুট পুরোপুরি সেম আসতো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এনক্যাপসুলেশনের লজিক, যে গেটার সেটার
এই কনসেপ্টটা কিন্তু লাগে, প্রচন্ড ইম্পর্টেন্ট কনসেপ্ট। কারণ যারা যারা জাভা ডেভেলপমেন্টে যায়, জেনারেলি 90% স্টুডেন্টরাই জাভা ডেভেলপমেন্টে যায় না, কারণ কঠিন হয় এটা। যেমন ওই যারা যারা ইয়ে করে, ওই স্প্রিং বুট বা এসব করে, ওরা ইক্লিপসে কোড লেখে। তো তো ইক্লিপসে কিন্তু গেটার সেটার এসব জিনিসগুলো বানাতে হয় না, জাস্ট আমরা ক্লাস বানাই, ওখানে বাটন থাকে গেটার সেটার বানানো, ওরা ওই বাটনটা ক্লিক করলেই গেটার সেটার তৈরি হয়ে যায়। হ্যাঁ, সো এগুলো খুব কোর কনসেপ্ট। হ্যাঁ, আচ্ছা, তো যতগুলো আমি প্রাইভেট করেছি সবকটা গেটার সেটার আমায় করতে হবে। এবারে প্রোটেক্টেডটা আমি যদি বোঝাই, প্রোটেক্টেড যদি আমি এদেরকে করে দিতাম, আমি এখানে করতাম প্রোটেক্টেড। আচ্ছা, আগে আমি একটু চাইল্ড ক্লাস নিয়ে বোঝাই। তোরা আপাতত জন্য অত ভয় পাস না, জাস্ট চাইল্ড ক্লাস মানে কি, একটা ক্লাসের সবকটা প্রপার্টি আর একটা ক্লাসের মধ্যে চলে যায়। চাইল্ড কি করে বানাই, আমি সাপোজ এখানে আর একটা ক্লাস বানালাম, ক্লাসটার নাম দিলাম সাপোজ প্রাইভেট, এই প্রাইভেট কার না, ভেহিকেল নাম দিলাম, ভেহিকেল। ঠিক আছে, ক্লাস ভেহিকেল, এটা ধর চাইল্ড হবে হচ্ছে কারের, কার ক্লাসটার চাইল্ড হবে এটা। তো আমি এখানে লিখতে পারি এক্সটেন্স কার, এটা কিওয়ার্ড, এটা পরে আমি ডিটেলসে করাবো ইনহেরিটেন্স। এটা ইনহেরিটেন্স। হ্যাঁ, ইনহেরিটেন্সই করাবো, কিন্তু প্রোটেক্টেডটা বোঝার জন্য আমি এটা করছি। যদি আমি এখানে একটা ফাংশন বানাই, ধর আমি এখানে একটা ফাংশন বানালাম ভয়েড শো, ঠিক আছে, ভয়েড শো, এখানে সিস আউট করে আমি যদি নেমটাকে প্রিন্ট করি, আমি কিন্তু এখানে এরার দিয়ে দেবে, কারণ নেমটা কিন্তু প্রাইভেট, মানে ক্লাসের বাইরেই আমি ইউজ করতে পারবো না। ক্লাসের বাইরে যে গেছি, সে চাইল্ড হোক, সেখানেও ইউজ করতে পারবো না। কিন্তু যদি নেমটা প্রোটেক্টেড হতো না, তাহলে কিন্তু চাইল্ডে ইউজ করা যেত। তাই এখন কোনো এরার নেই, ঠিক আছে, এখন কোনো এরার নেই। তার মানে প্রোটেক্টেড মানে হচ্ছে ক্লাসের বাইরে আমি ইউজ করতে পারবো, বাট চাইল্ড ক্লাসে ইউজ করতে পারবো অনলি, ঠিক আছে, আর কোথাও ইউজ করা যাবে না। এটাই। তাহলে প্রোটেক্টেডের জন্য কি আমাকে গেটার সেটার বানাতে হবে? অবভিয়াসলি বানাতে হবে, কারণ আমাকে অবজেক্ট কল করার সময়, অবজেক্ট বানানোর সময় তো ওটা লাগবেই, তাই না? তো এই কনসেপ্টটা হচ্ছে পুরোপুরি ইয়ের কনসেপ্ট, মানে এনক্যাপসুলেশনের কনসেপ্ট। এনক্যাপসুলেশনের মধ্যে আর কিছু নেই, এখানে বিশেষ কিছু আর নেই এনক্যাপসুলেশনের মধ্যে। এরপর আমি আসবো হচ্ছে অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে। আচ্ছা, তোরা আমাকে বল অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি। তোরা তোরা দেখ, তোরা তো জাভা পড়েছিস, একটু হলেও তো পড়েছিস না পরীক্ষার সময়, নাকি ছিলই না কোনো কোনো? আচ্ছা, সৌনক, প্রদীপ্ত, হিমাদ্রি, তিনজনই বল, তিনজনের মধ্যে যে কোনো একজন বল যে অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি? যা জানিস সেটা বল, সৌনক বল। না জানলেও পড়তে পারিস, যে কোনোদিন পড়িনি জানি না, তাহলে আমি একদম বেসিক থেকেই বলবো। স্যার ওই তো ওই মানে ইন্টারনাল যে ইমপ্লিমেন্টেশন গুলো হয় এগুলোকে হাইডিং করার যে প্রসেস, হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে যে জিনিসটা আমার প্রয়োজন সেই জিনিসটাকে জাস্ট আনো, আর বাকি জিনিসগুলোকে রেখো না। এবার প্র্যাকটিক্যাল লাইফ, যেমন আমি এনক্যাপসুলেশনে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম, সেরকম অ্যাবস্ট্রাকশনের প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি হবে? অ্যাবস্ট্রাকশনের প্র্যাকটিক্যাল এক্সাম্পল হবে হচ্ছে যদি একটা ক্লাস, এই মানে যদি একটা মোবাইলই আমি বলি, মোবাইলটা কি করে চালাতে হয়, কোন বাটনটা ক্লিক করলে কি কাজ হবে সেটা আমরা জানি, বাট সেই মোবাইলে ওই ফাংশনালিটিটা লাগানো হয়েছে কি করে সেটা আমরা জানি না। যেমন এই তিনটে ডটকে যদি আমরা ক্লিক করি, তাহলে ক্লিক করলে এইটা আসছে, কিছু একটা আসবে, এইটা আসছে, কিন্তু এই ফাংশনালিটিটা কি করে বানানো হয়েছে, ইমপ্লিমেন্টেশনটা আমরা জানি না। তো যখন কোনো একটা ফাংশনের, কোনো একটা ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্টেশনকে হাইড করা হয়, সেই ইমপ্লিমেন্টেশন হাইড করাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে। মানে ভ্যারিয়েবলের গল্প এখানে কিন্তু বিশেষ থাকবে না, এখানে মেনলি থাকবে ফাংশনের গল্প। মানে কোনো একটা ফাংশনের ইমপ্লিমেন্টেশনকে যদি হাইড করা হয়, সেইটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন। এবার তাহলে আমি এখানে বলে দিচ্ছি অ্যাবস্ট্রাকশন মানে কি। ইট রেফার্স টু হাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন, হাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন of a function. It refers to hiding the implementation of a function. মানে একটা ফাংশনের ইমপ্লিমেন্টেশনকে আমরা হাইড করব কিভাবে, ঠিক আছে, ইমপ্লিমেন্টেশনটাকে আমরা হাইড করব কি করে, ওটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন।
এবারে অ্যাবস্ট্রাকশন কিন্তু দুভাবে করা যায়, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করে, আর একটা হচ্ছে ইন্টারফেস ইউজ করে। হ্যাঁ, এই দুটো ইউজ করে অ্যাবস্ট্রাকশনকে ইমপ্লিমেন্ট করা যায়। এবার আজকে যেটা আমি করাবো সেটা হচ্ছে অনলি অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা। হুম, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাই তোরা বুঝতে পারবি আজকে। ইন্টারফেসটা আজকে কেন বুঝতে পারবি না, তার কারণ হচ্ছে ইন্টারফেসের মধ্যে স্ট্যাটিক ভ্যারিয়েবল, ফাইনাল ভ্যারিয়েবল এগুলো করতে হবে, ওগুলো তোরা বুঝতে পারবি না এখন। ঠিক আছে, তো তাই জন্য আমি আজকে শুধু অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা করাবো। ঠিক আছে, এবার অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে হচ্ছে এমন একটা ক্লাস যে ক্লাসটার মধ্যে মিনিমাম একটা ফাংশনের ইমপ্লিমেন্টেশন থাকবে না। বাকি সব ফাংশনের ইমপ্লিমেন্টেশন থাকতে পারে, যতগুলো মেম্বার ফাংশন আছে তার মধ্যে যে কোনো একটা মেম্বার ফাংশনের ইমপ্লিমেন্টেশন থাকবে না। ঠিক আছে, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে করব এটা। তো এখানে অন্য একটা ফাইল দিয়ে আমি বোঝাচ্ছি। তো এটার নাম আমি দিলাম abs.java, তোরা যা ইচ্ছে দিতে পারিস। সরি, তারপর এখানে আমি ক্লাস abs তো আমাকে বানাতেই হবে, তারপর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এটা দিতে হবে। ঠিক আছে, ক্লাস সাপোজ এখানে দিলাম, যা ইচ্ছে ক্লাস তোরা দিতে পারিস। আমি এখানে দিলাম ক্যালকুলেটর দিলাম। হ্যাঁ, ধর শেপ, শেপ নামে একটা ক্লাস দিলাম, শেপ। ঠিক আছে, শেপ। এবারে শেপ ক্লাসের মধ্যে একটা ফাংশন আমি বানাচ্ছি। আচ্ছা, যে কোনো ক্লাসের চাইল্ড কি করে বানায়, একখানা চাইল্ড কি করে বানায়, সেইটা আপাতত তোরা জেনে রাখ, তাহলে তোরা অ্যাবস্ট্রাকশন করতে পারবি না। ঠিক আছে, তো ওটা আমি নোটপ্যাডে দেখিয়ে দিচ্ছি যে একটা ক্লাসের চাইল্ড কি করে বানাতে হয়, একখানা চাইল্ড কি করে বানাতে হয়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি একখানা চাইল্ড বানায় হচ্ছে, ধর একটা ক্লাস লিখলাম, এখানে ক্লাসের নাম দিলাম এ। এবার এর মধ্যে হয়তো অনেকগুলো আমার মেম্বার ফাংশন আছে, মেম্বার ভ্যারিয়েবল আছে, মেম্বার ভ্যারিয়েবল আছে, আর অনেকগুলো হয়তো মেম্বার ফাংশনসও আছে। হ্যাঁ, অনেকগুলো মেম্বার ফাংশনও আছে। এবার একটা ক্লাস বি আমি বানালাম, যে বি ক্লাসটা এক্সটেন্ড করছে এ কে, এক্সটেন্ড করছে এ কে। তাহলে এ কে এক্সটেন্ড করছে, এবারে এর যে বডিটা হবে এর মধ্যে কিন্তু এর সব করা নন প্রাইভেট মেম্বারগুলো কিন্তু এর মধ্যে অ্যাক্সেসেবল হবে বি এর মধ্যে। ঠিক আছে, তার মানে এর সবকটা প্রপার্টি কিন্তু বি এর মধ্যে চলে আসবে, বিটা হচ্ছে চাইল্ড অফ এ। তাহলে চাইল্ড কি করে বানায়, এক্সটেন্ডস কিওয়ার্ড ইউজ করে বানায়। ঠিক আছে, এক্সটেন্ডস কিওয়ার্ড ইউজ করে বানায়। তো আমি এখানে ক্লাস শেপের মধ্যে সাপোজ একখানা ফাংশন যদি বানাই, ভয়েড রেক্ট্যাঙ্গেল, তার বডি দিলাম আমি, বডিতে দিলাম সিস আউট করে দিস ইজ আ রেক্ট্যাঙ্গুলার শেপ। ঠিক আছে, দিস ইজ আ রেক্ট্যাঙ্গুলার শেপ, এরকম লিখলাম। দিস ইজ আ রেক্ট্যাঙ্গুলার শেপ, এরকম দিলাম। এটা কি আমার অ্যাবস্ট্রাকশন হলো? কিন্তু অ্যাবস্ট্রাকশন হলো না আমার। ওকে, এটা কিন্তু আমার অ্যাবস্ট্রাকশন হলো না। তাহলে অ্যাবস্ট্রাকশন যখন আমার হলো, অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাকশন করার জন্য আমি বলেছি কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস লাগবে। আর এখানে যে ক্লাসটা আমি বানিয়েছি সেখানে শুধু ক্লাস লেখা আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে লেখার জন্য কিন্তু আমাকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। ওকে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইউজ করার জন্য কিন্তু আমাকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটাকে দিতে হবে। তাহলে এখানে এই ক্লাসটাকে অনলি অ্যাবস্ট্রাক্ট, মানে শুধু ক্লাস বলে কিন্তু ডিক্লেয়ার করা যাবে না, আমাকে তার আগে কিন্তু লিখতে হবে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, তার আগে লিখতে হবে অ্যাবস্ট্রাক্ট। এবার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের লজিক হচ্ছে মিনিমাম একখানা ফাংশনকে আমাকে অ্যাবস্ট্রাক্ট হতে হবে। সাপোজ আর একখানা ফাংশন আমি এখানে বানাচ্ছি, ভয়েড সার্কেল নাম দিলাম, ভয়েড সার্কেল সিস আউট দিয়ে এখানে বললাম দিস ইজ আ সার্কেল। ঠিক আছে, দিস ইজ আ সার্কেল। তাহলে ভয়েড রেক্ট্যাঙ্গেল একটা দিলাম, ভয়েড সার্কেল একটা দিলাম। এবার রেক্ট্যাঙ্গেলটাকে আমি সাপোজ এই ফাংশনটাকে সাপোজ আমি অ্যাবস্ট্রাক্ট বানাতে চাইছি, মানে এর বডি আমি দেব না। ঠিক আছে, বডি না দিয়ে এখানেই আমি সেমিকলন দিয়ে দেবো, কিন্তু এরার দিচ্ছে তো। হ্যাঁ, কারণ ফাংশনটাকে আমি অ্যাবস্ট্রাক্ট বলে ডিক্লেয়ার করিনি। তাহলে অ্যাবস্ট্রাক্ট ফাংশনকে আমাকে অ্যাবস্ট্রাক্ট বলে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, এখন কোনো এরার হবে না আমার। মানে তাহলে স্যার এই ক্লাস আর ফাংশন দুটোই অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হবে? হ্যাঁ,
ক্লাস আর ফাংশন দুটোই বোথ অ্যাবস্ট্রাক্ট করে ডিক্লেয়ার করতে হবে, তাই তো? হ্যাঁ, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিতে হয়, আর অ্যাবস্ট্রাক্ট ফাংশন এর আগেও আমাকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিতে হয়, কিন্তু শুধু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। ইন্টারফেসে যখন আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাবো না, তখন কিন্তু অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিতে হবে না। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যদি আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট ফাংশন বানাই, তাহলে কিন্তু আমাকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখানে লিখে দিচ্ছি সেটা। we have to give abstract keyword we have to give abstract keyword before a abstract function if it is under, এখানে একটা লজিক আছে, if it is a member of an abstract class। ইন্টারফেসের মেম্বার হলে কিন্তু অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিতে হয় না। হ্যাঁ, ওর কারণ আছে, আমি এটা নেক্সট দিন বলবো। আচ্ছা সপ্তর্ষি, তুই জানিস তো কারণটা কি, বল। হ্যাঁ স্যার, আরেকবার বলুন, কি বলেন? ইন্টারফেসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হয় না কেন? ইন্টারফেসের মধ্যে ধর একটা ফাংশন বানাবো অ্যাবস্ট্রাক্ট, ওটাকে আমি দেবো না অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড কেন? তাহলে ওটা স্যার অ্যাক্সেস করা যায় না? না, কারণ ইন্টারফেসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট ফাংশনই থাকে, আর কেউ থাকে না। তো যদি আমি ফাংশন বানাই, বাই ডিফল্টই তো এটা অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল, তাই না? আমার কিওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন আছে? কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি থাকে? অ্যাবস্ট্রাক্টও থাকতে পারে, নন অ্যাবস্ট্রাক্টও থাকতে পারে। হ্যাঁ, বললাম না মিনিমাম একখানা আমার ইয়ে থাকবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি? ইট ইজ আ ক্লাস where at least one function is abstract. At least one function is abstract. মানে বাকি ফাংশনগুলো তো নন অ্যাবস্ট্রাক্টও হতে পারে, তাই না? তার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে তো নন অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট দুটোই থাকতে পারে, তাই না? তাহলে আমাকে এখানে আলাদা করে বোঝাতে হবে যে কোনটা অ্যাবস্ট্রাক্ট কোনটা নন অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ইন্টারফেসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট ফাংশনই থাকে শুধু, আর কেউ থাকে না। ঠিক আছে, তো আমাকে ওখানে কিওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন আছে? ফাংশন মানেই তো অ্যাবস্ট্রাক্ট। সৌনক, বুঝতে পারছো কি বললাম আমি? হ্যাঁ স্যার, স্যার ওই ইন্টারফেসের জায়গাটা একবার একটু দেখিয়ে দিন না, মানে কোন জায়গাটা আর কি অ্যাবস্ট্রাকশন জাস্ট কোন জায়গাটা কার জায়গাটা? ইন্টারফেসে কোন পোরশনটা? ইন্টারফেসটা আজকে অ্যাকচুয়ালি দেখানো যাবে না, আগে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা করে নে, স্টেপ বাই স্টেপ এগোবো। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ এগোবো। ঠিক আছে, ওই জন্য স্যার গুলিয়ে আছে, মানে ইন্টারফেসটা কোথায়। একসাথে গোলাস না, শুধু মাথায় এটা রাখ যে we have to give abstract keyword before a abstract function if it is a member of abstract class। যদি অ্যাবস্ট্রাক্ট ফাংশনটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেম্বার হয়, তাহলে আমাকে আগে অ্যাবস্ট্রাক্ট দিতে হবে, তাহলে আমি দেবো না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার। এবার প্রথম কথা, এর তো আমি বডি দিলাম না, তাই না? এবার যদি আমি এর বডি না দিই, তাহলে আমার এটাকে লিখে কোনো লাভ হলো? আদৌ কোনো লাভ হলো না তো লিখে। হ্যাঁ, না না এবার তার জন্য এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যেটাকে আমি বানিয়েছি, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটার মধ্যে যে ফাংশনটাকে আমি অ্যাবস্ট্রাক্ট বানিয়েছি, তার বডিটা আমাকে দিতে হবে, বাট এই ক্লাসের মধ্যে আমি বডিটা দেবো না, অন্য কোনো ক্লাসের মধ্যে আমি বডিটা দেবো। যে ক্লাসটার সঙ্গে এই ক্লাসের কোনো না কোনো একটা রিলেশন থাকবেই, তা না হলে ওই ক্লাসটা কিন্তু এই ফাংশনটাকে অ্যাক্সেসই করতে পারবে না। হ্যাঁ, তাহলে যদি আমি একটা চাইল্ড ক্লাস বানাই এর, সাপোজ এই শেপের একটা চাইল্ড ক্লাস আমি বানালাম, ক্লাস শেপ সি, শেপ চাইল্ড নাম দিলাম। ঠিক আছে, শেপ চাইল্ড, ওটাকে বানাবো শেপের চাইল্ড। তো এখানে লিখবো এক্সটেন্ডস শেপ। তাহলে শেপ চাইল্ডের মধ্যে কারা এসছে? শেপ চাইল্ডের মধ্যে এই ফাংশনটাও চলে এসছে, আর শেপ চাইল্ডের মধ্যে এই ফাংশনটাও চলে এসছে। তাহলে এই ক্লাসটা তো অ্যাবস্ট্রাক্ট আমি বলিনি, এই ক্লাসটা তো নর্মাল ক্লাস, তাই না? এই ক্লাসটা তো নর্মাল ক্লাস, তাহলে এই ক্লাসের মধ্যে এই ফাংশনটা যখন চলে এসছে, তাহলে এর বডিটা আমি এখানে দিতে পারি। তাহলে আমি এখানে লিখবো ভয়েড রেক্ট্যাঙ্গেল, তারপর এখানে লিখে দেবো সিস আউট করে দিস ইজ আ রেক্ট্যাঙ্গেল, দিস ইজ আ রেক্ট্যাঙ্গেল। তার মানে একটা ক্লাস আমার বানানো হলো যেটা অ্যাবস্ট্রাক্ট, তার মধ্যে কিন্তু আমি বডি দিইনি,
ওর চাইল্ড ক্লাসের মধ্যে আমি বডি দিয়েছি, কারণ চাইল্ড ক্লাসের মধ্যে ফাংশনটা অ্যাক্সেসিবল। এবার এটার একটা কারণ আছে, বলা হয় যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো কিছুকেই ইনস্ট্যান্সিয়েট করা যায় না, মানে কোনো কিছুকেই অ্যাক্সেস করা যায় না অ্যাবস্ট্রাক্ট ক্লাসের। এর মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আমরা কখনো অবজেক্ট বানাতে পারবো না। যদি আমি শেপের অবজেক্ট বানাতাম না, দেখ এখানে এরর দিয়ে দিত। ধর আমি এখানে শেপ obj ইকুয়ালস টু নিউ শেপ লিখতাম, দেখ এখানে এরর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরর দিয়ে দিচ্ছে। প্রথম কথা, আমি তো এভাবে লিখতেই পারবো না কখনো। এরর দিয়ে দিচ্ছে, কারণ আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কখনো অবজেক্ট বানাতে পারি না। ঠিক আছে, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। হ্যাঁ, কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি? ওটা হচ্ছে ডিক্লেয়ার্ড ইউজিং অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড, এটা এক নম্বর কথা। দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে we can't make object, we can't make object। ঠিক আছে, আর তারপর হচ্ছে can contain নন অ্যাবস্ট্রাক্ট মেথডস। নন অ্যাবস্ট্রাক্ট মেথড মানে হচ্ছে যাদের বডি আছে, নন অ্যাবস্ট্রাক্ট মেথডস। মেথড মানে ফাংশনই। আচ্ছা, নন অ্যাবস্ট্রাক্ট মেথড কি না, কংক্রিট মেথড বলা হয়, কংক্রিট। ঠিক আছে, কংক্রিট মেথডস ক্যান কন্টেন নন অ্যাবস্ট্রাক্ট মেথডস। ঠিক আছে, আচ্ছা, ভ্যারিয়েবল কি থাকতে পারে এর? হ্যাঁ, ক্যান হ্যাভ ভ্যারিয়েবলস, ক্যান হ্যাভ ভ্যারিয়েবলস, ভ্যারিয়েবলও থাকতে পারে। এই কটা হচ্ছে লজিক। তাহলে আমার এই শেপ চাইল্ডের মধ্যে যখন এর সবকটা প্রপার্টি চলে এসছে, তাহলে শেপ চাইল্ডের মধ্যে কি সার্কেল প্রপার্টিটা চলে এসছে? হ্যাঁ, শেপ চাইল্ডের মধ্যে তো সার্কেলটাও চলে এসছে, আর এই রেক্ট্যাঙ্গেলটাও চলে এসছে, প্রপার্টি না মেম্বার। এই সার্কেল মেম্বারটাও চলে এসেছে শেপ চাইল্ডের মধ্যে, আর রেক্ট্যাঙ্গেল মেম্বারটাও চলে এসেছে, বডিও দিয়ে দিয়েছি আমি। তাহলে আমি এখানে অবজেক্ট কার বানাবো? শেপ চাইল্ডের বানাবো, শেপের বানাবো না। আমি এখানে শেপ চাইল্ড ওবিজে ইকুয়ালস টু নিউ শেপ চাইল্ড লিখলাম। লেখার পর এখানে ওবিজে ডট রেক্ট্যাঙ্গেলকে কল করতে পারবো। ঠিক সেম ভাবে ওবিজে ডট সার্কেলকেও কল করতে পারবো, কোনো এরর আসবে না। ঠিক আছে, এবার আমি এটাকে রান করছি কম্পাইল করে। এখানে লিখবো জাভা সি abs ডট জাভা, তারপর লিখবো জাভা abs। তো দিস আ রেক্ট্যাঙ্গেল, দিস আ সার্কেল প্রপারলি চলে এসেছে। এবার যদি আমি ভ্যারিয়েবল শুদ্ধ বানাতাম, কি করে করতাম? আমি এখানে বানাই না ভ্যারিয়েবল, কি এসে যায়? আমি এখানে একটা ভ্যারিয়েবল বানালাম সাপোজ a, ঠিক আছে, আর একটা ভ্যারিয়েবল সাপোজ বানালাম b। ঠিক আছে, এটা আমার লেন্থ আর ব্রেডথের মতন কাজ করছে সাপোজ। হ্যাঁ, এবারে সার্কেল এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা যদি আমি বের করতে চাই, তাহলে এই a আর b ভ্যারিয়েবলটা কি আমার শেপ চাইল্ডের মধ্যে অ্যাক্সেসেবল? হ্যাঁ, অ্যাক্সেসেবল তো, কারণ চাইল্ড ক্লাসের মধ্যে প্যারেন্ট ক্লাসের সব নন প্রাইভেট মেম্বারগুলো থাকে, মানে এই দুটো মেম্বার কিন্তু আছে শেপ চাইল্ডের মধ্যে। তাহলে আমি রেক্ট্যাঙ্গেল যে ফাংশনটা দিয়েছি, সেই ফাংশনের মধ্যে আমি ডাইরেক্টলি a আর b কে গুণ করে লিখে দিই না, এরিয়া বলে একটা ভ্যারিয়েবল বানিয়ে a ইন্টু বি করে দিই, a ইন্টু বি করে দিই। ঠিক আছে, করে আমি এখানে এরিয়াটাকে প্রিন্টও করে দেবো। ঠিক আছে, লিখে দেবো দ্য এরিয়া ইজ প্লাস দিয়ে এরিয়া, ব্যাস, তাহলেও হবে, কোনো প্রবলেম নেই। তাহলে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কিন্তু ভ্যারিয়েবলও থাকতে পারে। হ্যাঁ, ভ্যারিয়েবলও থাকতে পারে। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে, তাহলে আমরা এখানে এ ইন্ট এরিয়া ইকুয়ালস টু কেন করতে পারলাম না? ইন্ট এরিয়া ইকুয়ালস টু a ইন্টু বি, এটা কেন করতে পারলাম না? হ্যাঁ, এটা আসছে প্রশ্ন কারোর মাথায়? আসলে বলো, ফোনক আসছে মাথায় এটা প্রশ্নটা? হ্যাঁ, আরেকবার বলুন। মানে ধরো এখানে আমি এই এ আর বিটা যেটা আছে, সেটাকে তো আমি শেপ চাইল্ডের মধ্যে অ্যাক্সেস করতে পারি। তাহলে আমি এখানে ফাংশনের বাইরে শেপ চাইল্ডের মধ্যে যে মেম্বার ফাংশনটা বানিয়েছি, তার বাইরে আমি লিখলাম ইন্ট এরিয়া, সরি, ইন্ট এরিয়া ইকুয়ালস টু a ইন্টু বি। এটা আমি কেন করতে পারবো না সেটা বলো? কারণ ক্লাসের মধ্যে শুধুমাত্র মেম্বার ভ্যারিয়েবল আর মেম্বার ফাংশন থাকে, আর কেউ থাকে না। তাহলে একটা ক্লাসের মধ্যে মেম্বার অল অফ, ফাংশনটার মধ্যেই সব লিখতে হবে। হ্যাঁ,
আমি এখানে অল অফ এ সাডেন একটা লাইন অফ কোড লিখতে পারবো না। হ্যাঁ, আমাকে নয় ফাংশনের মধ্যে লিখতে হবে, তাহলে আমি ভ্যারিয়েবল আর ফাংশন বাদে কিচ্ছু লিখতে পারবো না একটা ক্লাসের মধ্যে। তাহলে ফাংশনের মধ্যেই আমি লিখেছি, ঠিক আছে, ওই জন্য আমার লিখতে পারছিলাম না, এটাই হচ্ছে রিজন। তো আমি এখানে রেক্ট্যাঙ্গেলকে কল করেছি। আচ্ছা, তার আগে আমাকে ওবিজের থ্রুতে আমার ওবিজের মধ্যে কি কি ভ্যালু এসছে, তার মানে ওবিজের মধ্যে কি কি এসছে, এ এসছে, বি এসছে, আর দুটো ফাংশনও এসছে, রেক্ট্যাঙ্গেল এসছে আর সার্কেল এসছে, সবকটাই এসছে। তাহলে আমি এখানে ওবিজে ডট এ করতে পারি। তো ওবিজে ডট এ করে এখানে সাপোজ অন্য একটা ভ্যারিয়েবল এখানে আমি ওবিজে ডট এ করে আমি সাপোজ এখানে 150 দিয়ে দিলাম, অ্যান্ড ওবিজে ডট বি করে আমি সাপোজ এখানে 100 দিয়ে দিলাম, ঠিক আছে। এবার তাহলে আমি রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমার কি এসে যাবে, 150 ইন্টু 100 হবে, ঠিক আছে, 150 ইন্টু 100 হবে। কম্পাইল করলাম, রান করলাম, দেখো আমার 15,000 এসছে, 150 ইন্টু 100 ওটাই হয়, ঠিক আছে। তাহলে অ্যাবস্ট্রাকশন ইউজিং অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটা আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে, তাই না? অ্যাবস্ট্রাক্ট ক্লাস প্রপার্টি কি হয় না হয় পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জাস্ট সিম্পল জিনিস আমার বলার আছে, ওটা করে আমি শেষ করব। সেটা হচ্ছে এইখানে গেটার সেটার বানানোর সময়, বিশেষ করে সেটারে, যদি আমি এই এটা তো মেম্বার ভ্যারিয়েবলটা ছিল নাম্বারটা, আর যদি প্যারামিটারও আমি যদি নাম্বার দিতাম না, যদি আমি প্যারামিটারও নাম্বার দিতাম, তাহলে আমি এখানে নাম্বার ইকুয়ালস টু নাম্বার তো করতে পারতাম না, তাই না? কারণ এখানে কোন নাম্বারটাকে বোঝাচ্ছে, এটা এই এলাকাটাতে কটা নাম্বার অ্যালাইভ, এই নাম্বারটা এখান থেকে শুরু করে এত অব্দি অ্যালাইভ, মানে এই ভেতরে অ্যালাইভ, এই ভেতরে অ্যালাইভ, আর তার মধ্যে এই নাম্বারটাও অ্যালাইভ। তাহলে দুটো ভ্যারিয়েবল তো আলাদা আলাদা, দুটো তো এক হয়ে যাচ্ছে, তাই না, অ্যাম্বিগুয়াস হয়ে যাচ্ছে। তো এটাকে সলভ করার জন্য যেটা ক্লাসের মেম্বার, যারা ক্লাসের মেম্বার তাদেরকে অ্যাক্সেস করা হয় দিস কিওয়ার্ড দিয়ে, দিস কিওয়ার্ড দিয়ে। ইট ইজ ইউজড, মানে এই কিওয়ার্ডটা, দিস কিওয়ার্ড ইজ ইউজড, আমি এখানে কোটেশনের মধ্যে লিখে দিচ্ছি দিসটা। দিস কিওয়ার্ড ইজ ইউজড to take to mention the current class member. Current class মানে যে ক্লাসে এখন আছি আমি, the current class member. তো যদি আমি এখানে this dot number লিখতাম না, this dot number, তার মানে বলে তো কারেন্ট ক্লাসে, এই ক্লাসে যে নাম্বারটা আছে তাকে আনো। এই কারেন্ট ক্লাসে এই নাম্বারটা কি আমার ক্লাসের মেম্বার না, এই নাম্বারটা তো আমার ফাংশনের প্যারামিটার, তাই না? এই নাম্বারটা ফাংশনের প্যারামিটার, ওটা কিন্তু ক্লাসের মেম্বার না। তো যদি আমি দিস ডট নাম্বার লিখি, এই দিস ডট নাম্বার লিখি, মানে এটা কিন্তু বোঝাচ্ছে এইটাকে, তার মধ্যে ঢুকছে শুধু নাম্বারটা, মানে শুধু নাম্বারটাকেও বুঝে নেবে, হ্যাঁ ভাই এটা প্যারামিটারকে বোঝাচ্ছে। দিস দিয়ে যেটা সেটা বোঝাচ্ছে ক্লাসের মেম্বারকে, আর এমনি যেটা সেটা বোঝাচ্ছে প্যারামিটারকে। ঠিক সেম ভাবে এখানে নেমেও আমি করতে পারতাম, তো নেম দিতাম এখানে দিস ডট নেম ইকুয়ালস টু নেম, দিস ডট নেম ইকুয়ালস টু নেম, এরকম লিখতে পারতাম। সেম অ্যান্সার আসতো, আমার সেম কোড সেম অ্যান্সার আসতো, ঠিক আছে, সেম অ্যান্সার আসতো। তো দিস কিওয়ার্ড দিয়ে আমরা কারেন্ট ক্লাসের মেম্বারকে বোঝাই, আর সুপার কিওয়ার্ড দিয়ে আমরা প্যারেন্ট ক্লাসের মেম্বারকে বোঝাই। সুপার কিওয়ার্ডটা এখন আমি করাবো না, সুপার কিওয়ার্ড করাবো ইনহেরিটেন্স, ঠিক আছে। তাহলে এনক্যাপসুলেশন আর অ্যাবস্ট্রাকশনের মধ্যে যদি তোদের ডিফারেন্স বের করতে বলা হয়, তুই বলতে পারবি তো, ইন্টারভিউয়ার যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এনক্যাপসুলেশন এন্ড অ্যাবস্ট্রাকশন, তাহলে এনক্যাপসুলেশন মানে কি, এনক্যাপসুলেশন ইজ ইউজড টু হাইড দ্য মেম্বার্স অফ এ ক্লাস, আর অ্যাবস্ট্রাকশন ইজ ইউজড টু হাইড দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য ফাংশনস অফ এ ক্লাস। এর থেকেও ভালোভাবে বলা হয় অ্যাবস্ট্রাকশনকে যদি বলিস তোরা, যে অ্যাবস্ট্রাকশন ইজ আ মেকানিজম বাই হুইচ উই ক্যান let the user see only the functionalities, not the implementation, only the functionalities, not the implementation. So we let the user to see only the essentials, not the implementation or the unnecessary things to the user. Okay, তো সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। জেনারেলি 90% ওওপির বইতে এটা লেখা থাকে, কিন্তু অনেকেই ওওপির বই পড়ে বুঝতে পারে না। হ্যাঁ, ওওপির বই পড়ে বুঝতে পারে না। তো এই লজিকগুলো আছে। একটা কথা বলছি, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন এবং ওওপির যা যা জিনিস আমি করাবো,
সেটা কিন্তু শুধুমাত্র জাভার জন্য ভ্যালিড না, সব কটা ল্যাঙ্গুয়েজের জন্য ভ্যালিড। যতগুলো ল্যাঙ্গুয়েজে ওওপি হয় সবার জন্য ভ্যালিড। হ্যাঁ, সেম, একদম ডিটো সেম প্রপার্টি আছে, ডিটো সেম প্রপার্টি। জাস্ট আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স আলাদা হয়, আর জাস্ট অ্যাক্সেসিবিলিটিটা আলাদা হয়, ব্যাস। বাকি সব সেম, পুরোপুরি সেম। জাভাতে যেটা এনক্যাপসুলেশন, অন্য ল্যাঙ্গুয়েজেও সেটাই এনক্যাপসুলেশন। ঠিক আছে? আচ্ছা, আর ওওপি কেন করা হয়, ওওপি কেন ইউজ করা হয়, সেটা আমি আগের দিন বলেছিলাম, যে কেন ওওপি এসছে পৃথিবীতে, এটা আমি বলেছিলাম আগের দিন, এই শৌনক বলেছিলাম। হ্যাঁ স্যার বলেছিলেন। আচ্ছা, তাহলে আজকে হলো হচ্ছে অ্যাবস্ট্রাকশন অ্যান্ড এনক্যাপসুলেশন। অ্যাবস্ট্রাকশনটা পুরো হয়নি, তার আগে আমাকে করাতে হবে হচ্ছে ইন্টারফেস। কিন্তু ইন্টারফেস করানোর আগে আরেকটা জিনিস করাতে হবে, ওই জন্য আমি আজকে করাচ্ছি না এটা। ইন্টারফেসের আগে করতে হয় হচ্ছে স্ট্যাটিক মেম্বার অ্যান্ড ফাইনাল, স্ট্যাটিক ভ্যারিয়েবল অ্যান্ড ফাইনাল ভ্যারিয়েবল, অ্যান্ড স্ট্যাটিক মেম্বার্স অ্যান্ড ফাইনাল মেম্বার্স, এদেরকে করতে হবে। এদেরকে না করলে তোরা ইন্টারফেস বুঝতে পারবি না, বুঝতে পেরে যাবি কিন্তু আজীবন ধরে তোরা স্ট্যাটিকটাকে ভুল ভুল জেনে যাবি চিরকাল, আজীবনের জন্য। ঠিক আছে? আচ্ছা, তোরা আমাকে এটা বল যে স্ট্যাটিক ভ্যারিয়েবল কাকে বলে? যদি একটা ভ্যারিয়েবলকে স্ট্যাটিক বলে ডিক্লেয়ার করা হয়, তার মানেটা কি? মাথায় কি আছে সেটা বল। 90% স্টুডেন্টরা কিন্তু ইন্টারভিউতে, 90% না, 99% স্টুডেন্টরা ইন্টারভিউতে ভুল অ্যান্সার দেয় স্ট্যাটিক মেম্বারের ব্যাপারে। তুই আমাকে বল কি বল। স্যার ওই ভেরিয়েবলটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে অল থ্রু ওই